ক্লাস রেকর্ডিং চালু করছি। আমাদের ক্লাস ধারাবাহিক আলোচনা। এই ক্লাস আপনারা গ্রুপে পাবেন এবং ইউটিউবেও পাবেন। ইউটিউব আছে আইন পড়ি ডিসকাস দ্য ল। আমাদের ক্লাস গ্রুপের নাম আইন পড়ি ডিসকাস দ্য ল। আপনারা যারা ক্লাস মিস করবেন তারা এই গ্রুপ দেখবেন বা ইউটিউব দেখবেন এবং ইউটিউবের এই ধারাবাহিক ক্লাসগুলো খুঁজে পাবেন। যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইন। এই আইনের অধ্যায় আছে লেগে 23টে। এই আইনের অধ্যায় 23টে। এই আইনের ধারা আছে 1 থেকে 511টা। এর মধ্যে আমরা 2 থেকে 250, সর্বোচ্চ 220 থেকে 250 ধারা পড়ব। এই দণ্ডবিধি আইন শাস্তির দ্বারা পেনাল কোড এবং এতে নাম্বার হলো গণিতের মতো। সাক্ষ্য আইন, দণ্ডবিধি আইন অল্প লেখা লাগে, গণিতের মতো নাম্বার। যাক, এখন আমি আলোচনা করব 1 ধারা হলো শিরোনাম কার্যকারী সীমা। এই দণ্ডবিধি আইনের 1 ধারা শিরোনাম কার্যকারী সীমা। এরপরে চলে যায় বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধের শাস্তি। বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত মানে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশ ভূখণ্ডের ভিতরে যে সমস্ত অপরাধ হয় সেই অপরাধের বিচার এই দণ্ডবিধি আইনের যে শ্রেণীর অপরাধ করে সেই শ্রেণীর অপরাধের বিচার দণ্ডবিধি আইন করতে পারবে। এই 2 ধারায় এরকম সংজ্ঞায়িত করছে। 3 ধারায় বলছে বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু আইন বলে বাংলাদেশে বিচারযোগ্য। বাংলাদেশের বাইরে বিদেশে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে তার বিচার বাংলাদেশেও করা যাবে, তার বিচার বাংলাদেশেও করা যাবে। বিদেশি সমকামিতা বৈধ থাকলেও বাংলাদেশে অবৈধ। তিনি যদি বিদেশের থেকে বাংলাদেশে আসে তার এই অপরাধের বিচার বাংলার জমিনে করা যাবে। দণ্ডবিধি আইনের 3 ধারায় সে কথাই বলছে। 4 ধারা আছে রাষ্ট্র সীমানার বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে মানে অতিরাষ্ট্রিক, যদি বাংলাদেশের রাষ্ট্রের সীমানায় বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রেও সম্প্রসারিত। এইটা হচ্ছে আকাশপথ, জাহাজপথ এবং স্থলপথ। রেল যদি বাংলাদেশ, ভারত, নেপালে চলাচল করে, রেল যদি বাংলাদেশের রেল হয়, এই রেল যদি নেপালে অবস্থান করাকালীন কোনো নাগরিক রেলের মধ্যে অপরাধ করে তিনি বাংলাদেশের ভূখণ্ডে অপরাধ করেছিলেন বলে গণ্য হবে। এই যদি কোনো ব্যক্তি বিমানে আরোহণ করাকালে এই ব্যক্তি যদি বাংলাদেশি বিমানের মধ্যে আমেরিকা, কানাডা, বিশ্বের যেখানেই থাক না কেন বাংলাদেশের বিমানের মধ্যে যদি অপরাধ করে তিনি বাংলাদেশে অপরাধ করেছেন বলেই গণ্য হবে। এছাড়া যদি জাহাজে তিনি ইউক্রেন, রাশিয়া বা ইসরায়েল যেখানেই থাক না, যে কোনো ভূখণ্ডে থাক, সেই ভূখণ্ডের মধ্যে যদি বাংলাদেশি জাহাজের মধ্যে কোনো অপরাধ করে তিনি বাংলাদেশে অপরাধ করেছেন বলেই গণ্য হবে। 5 ধারা দণ্ডবিধি আইনের 5 ধারায় বলতেছে এই আইন অন্য কোনো আইনকে ক্ষুণ্ণ করবে না। মানে দণ্ডবিধি এইটা জয় তুমি ভিডিও মুড অন করো, তহিদ অন করো, একটু অন না করলে হয় না। অল্প কয়েকজন লোক, আগামীকাল থেকে অনেক লোক আসবে আমার বিশ্বাস। যাক, 5 ধারা হচ্ছে কতিপয় আইনকে ক্ষুণ্ণ করবে না। দণ্ডবিধি আইনে যে সমস্ত অপরাধের বিচার করা যায় অন্য কোনো আইন বর্তমান বলবৎ স্থানীয় বা বিশেষ আইনেও যদি একই অপরাধ করে এবং সেই আইনে যদি কোনো বিচার করে তাহলে এই দণ্ডবিধি আইন ক্ষুণ্ণ করবে না বা বাধা সৃষ্টি করবে না। এতটুকু বলছে। তারপরে 6 ধারা আছে ব্যাখ্যা, সংজ্ঞা এবং ব্যতিক্রম সমূহ। সংজ্ঞা এবং ব্যতিক্রম সমূহ দণ্ডবিধি আইনে যে সংজ্ঞা আছে এবং যে সাধারণ ব্যতিক্রম সমূহ আছে তা এই 6 ধারার মধ্যে সাপেক্ষেই চলবে। যেখানে যে সংজ্ঞা পান, যেখানে যে সাধারণ ব্যতিক্রম সমূহ পান, এই 6 ধারা তার সিগন্যাল দিচ্ছে তার সাধারণ ব্যতিক্রম সাপেক্ষেই চলবে। 7 হলে ব্যাখ্যা সমূহ। 7-এর থেকে এখন আমরা সংজ্ঞা পড়ব, গুরুত্বপূর্ণ সংজ্ঞা পড়ব। এই সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞার প্রথমে আছে লেগে 17 সরকার, 17তে পড়বেন সরকার, 17তে পড়বেন সরকার। 20 আছে বিচারালয়, 20 আছে বিচারালয়। তারপরে 21 হলো অস্থাবর সম্পত্তি, 21 হলো অস্থাবর সম্পত্তি। 22 হলো অবৈধ লাভ, অবৈধ ক্ষতি। 22 হলো অবৈধ লাভ, অবৈধ ক্ষতি। আমি এখন শিরোনাম পড়ব, তারপরে 80 থেকে আমরা ব্যাখ্যামূলক আলোচনা করব। তারপরে আছে 23 হইল অবৈধ লাভ, অবৈধ ক্ষতি। তারপরে 25 হলো প্রতারণামূলকভাবে সংজ্ঞা, 25 হলো প্রতারণামূলকভাবে, 25 প্রতারণামূলকভাবে। তারপরে 26 হচ্ছে 26 পড়া লাগবে না। 27 হচ্ছিল মহিলা কিরানি ভুক্তর অধিকারভুক্ত সম্পত্তি, মানে স্ত্রী কিরানি, চাকর বা মহিলার দখলভুক্ত কর্মচারীর দখলে থাকা সম্পত্তি মালিকের দখলে আছে বলেই গণ্য হবে। তারপর 28 হলো নকলকরণ, 28 হলো নকলকরণ।
28 নকলকরণ, 29 হলো দলিল। 29 হলো দলিল জমি রেজিস্ট্রি করা সেই দলিল না, গ্রন্থ কোনো পদার্থ বা কোনো পদার্থ বা কোনো বস্তুর উপর মুদ্রিত, চিত্রিত, অঙ্কিত অক্ষর, বর্ণ, চিহ্ন, সংখ্যা, ইজিবিজি এই সমস্ত বিষয় দিয়ে যা লেখা থাকে ওইটা যখন বিচার্য বিষয় ওটাকেই দলিল বলা হয়। দলিল খুব দামি জিনিস, মনে রাখবেন, মাঝে মাঝেই হুবহু দলিলের পাবেন। দলিল কী জিনিস, আদালত কী জিনিস, এগুলো খেয়াল রাখবেন। তারপর 30 হলো মূল্যবান জামানত, 30 হলো মূল্যবান জামানত। 31 হচ্ছে উইল, 31 হচ্ছে উইল, 31 হচ্ছে উইল। 34 হলো কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কার্যবলী। 34 গুরুত্বপূর্ণ, কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কার্যবলী, একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কার্যবলী। 34 149 সাধারণ উদ্দেশ্য দণ্ডবিধি আইনের 149 আর এই 34 দ্বারা মাঝে মাঝে পড়বেন, পার্থক্য বুঝিয়ে লাবেন, একদিনই পারবেন না, মাঝে মাঝে পড়াবো। এই 34 149 পার্থক্য করলে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এখানে সহজ করার জন্য আইছি, ইনশাল্লাহ আমাদের পড়া সহজ হবে। তারপরে হলো 40 হচ্ছে বলছে অপরাধ। 39 পড়বেন স্বেচ্ছাকৃতভাবে, স্বেচ্ছাকৃতভাবে। এই স্বেচ্ছাকৃত মানে প্রত্যেক অপরাধী যদি স্বেচ্ছাকৃতভাবে করে, ইচ্ছা করে করে, তাহলেই অপরাধ হয়। অনিচ্ছাকৃতভাবে করলে মানে বুঝে উঠতে পারে নাই, হয়ে গেছে, তাহলে তার অপরাধ অনেকটাই মাপ পাওয়া যায়। তাহলে মনে রাখবেন 39 স্বেচ্ছাকৃতভাবে, দামি দ্বারা স্বেচ্ছাকৃতভাবে। আমরা যখন আঘাত পড়ব দণ্ডবিধি আইনের 319 320 তে শুরু করে 339 338 পর্যন্ত পড়ব, দেখবেন স্বেচ্ছাকৃত আঘাত। আর বাকিতে এগুলো স্বেচ্ছাকৃত লেখা নাই, মনে রাখবেন। বাকি সমস্ত ধারার আগে যদি কোনো লোক অপরাধ করে, যদি স্বেচ্ছাকৃত এই কাজটা করে, ইচ্ছাকৃত করে, তাহলে তার অপরাধ হয়ে যায়। তাই স্বেচ্ছাকৃতটা কি সংজ্ঞাটা পড়বেন, মনে হয় পড়াইছিলাম। 40 হলো অপরাধ, 40 হলো অপরাধ যা ফৌজদারি কার্যবিধি আইনে 4-এর মধ্যনতা আছে। 41 হলো বিশেষ আইন, 41 হলো বিশেষ আইন। 42 হলো স্থানীয় আইন, 42 হলো স্থানীয় আইন। বিশেষ আইন আর স্থানীয় আইন সুন্দর করে বুঝে নেবেন, বুঝলে পড়া সহজ হবে। বুঝাইছিলাম আগের ক্লাস, যারা পূর্বের ক্লাস পান নাই ইউটিউবে দেখে নেবেন। আইন পড়ি বাংলা এলাকা আর ডিসকাস দ্য ল ইংরেজি লেখা, আমাদের গ্রুপের নাম তাই। তারপর আছে 44 হলো ক্ষতি, 44 হলো ক্ষতি। 45 হলো জীবন, জীবন বলতে মানুষের জীবনকে বোঝায়, মৃত্যু বলতে মানুষের মৃত্যুকে বোঝায়। এখানে পশু পাখির কথা বলে নাই, এখানে পশু পাখির কথা বলে নাই। পিআরবি যখন পর্বত সেখানে একটা পশু পাখির কথা বলা আছে। এরপর আছে 52 আছে সৎ বিশ্বাস। সৎ বিশ্বাসে কোনো কাজ করায় অপরাধ হয় না। সৎ বিশ্বাস এটাও পড়বেন, গুরুত্বপূর্ণ ধারা। সৎ বিশ্বাস গুরুত্বপূর্ণ ধারা। 52 ক আশ্রয় দান, 52 ক আশ্রয় দান। তাহলে 52 আছে সৎ বিশ্বাস, সৎ বিশ্বাসে কৃতকর্ম কখনোই অপরাধ হয় না। সরল বিশ্বাস যদি কোনো কাজ করে অপরাধ হয় না, সুন্দর করে মনে রাখবেন। 52 ক আশ্রয় দান, 52 ক আশ্রয় দান। 53 হচ্ছে দণ্ডসমূহ, 53 হচ্ছে দণ্ডসমূহ, 53 হচ্ছে দণ্ডসমূহ। তারপরে চলে যাবো হচ্ছে 75 দ্বারা, তারপরে চলে যাবো 75 দ্বারা আছে 75 দ্বারা পূর্ববর্তী দণ্ড মানে বর্ধিত দণ্ড। 75 দ্বারা মনে করবেন বর্ধিত দণ্ড, দণ্ডবিধি আইনের 12 অধ্যায় এবং 17 অধ্যায়। দণ্ডবিধি আইনের 12 অধ্যায় এবং 17 অধ্যায়। যদি কোনো ব্যক্তি অপরাধ করে, এই অপরাধ করার পরে যদি উক্ত ব্যক্তি 3 বছরের সাজায়, সর্বনিম্ন 3 বছরের সাজায় এবং পুনরায় একই অপরাধ করে, তাহলে তার সাজা যে আছে, যে আইনি যে সাজা আছে তার পরিমাণ দ্বিগুণ করা হয়, বর্ধিত দণ্ড তাকে দেওয়া হয়, তাকে বর্ধিত দণ্ড দেওয়া হয়। কত কত অধ্যায়, 12 এবং 17 অধ্যায়। 12 হলো 230 থেকে কত যেন লিখলাম, 12 হলো 230 থেকে 263, আর 17 অধ্যায় হলো 278 থেকে 462 খ। জয় একজন ভিডিও মুড অনে আসেন, বা তহিদ স্যার ভিডিও মুড অনে আসেন। এখন গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা গত ক্লাসে করছিলাম, সংক্ষেপে করি। দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইন। এই আইনের অধ্যায় আছে 23টে, ধারা আছে 511টা। আমরা 220 থেকে
250টি ধারা পড়ব, জনগুরুত্বপূর্ণ ধারা, এখানে বাদ দেওয়ার সুযোগ নেই। আমরা সবাই নিরস্ত্র দেব সশস্ত্র ছাড়দের জন্য। পরীক্ষার 3 মাস আগে 2020 পড়ালেখা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচা রাখে সুযোগ দেয় আপনাদের জন্য আলাদা ব্যাচ নেব। আর আপাতত এখানে লাগে থাকেন, লস হবে না আশা করি। এবার অধ্যায় 4 সাধারণ ব্যতিক্রম সমূহ। অধ্যায় 4 সাধারণ ব্যতিক্রম সমূহ 76 ধারা। অধ্যায় 4 সাধারণ ব্যতিক্রম সমূহ এইটা পড়াইছিলাম 76 থেকে 80। আপনারা পূর্বের ইউটিউব দেখে নেবেন বা গ্রুপই দেখে নেবেন, সহজ হয়ে যাবে। এখন হচ্ছে আইন বলে বাধ্য, তত্ত্বের ভুল। মনে রাখবেন এটা সরকারি কর্মচারী করতে কি হয়, সরকারি কর্মচারী করতে হয় আইন বলে বাধ্য। সেনানো, পুলিশ, বিডিআর, তারপরে কোস্টগার্ড, যাদের হাতে অস্ত্রগুলি থাকে, আইন বলে অস্ত্রগুলি পুশ করলেই সেটা চলে যায়। কমান্ডারের নেতৃত্বে গুলি ফায়ার করে, তিনি আইন বলে বাধ্য হন। এই যদি কোনো অপরাধ হয় তাহলে ওই সৈনিক, নাবিক বা যে লোক ফায়ার করে তার কোনো অপরাধ হয় না। তারপর তত্ত্বের ভুল, আদালত যদি কোনো পরোয়ানা দেয়, অনেক তদন্ত করে যাচাই বাছাই করে যদি গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারে যদি ভুল হয়ে পড়ে তাহলে কোনো অপরাধ হবে না। এই 76 হলো দুটো লোকের কথা বলছে। আর এরপরে আর্টাসের ব্যতিক্রম হলো 79। 79 হলো সাধারণ জনগণ, পাবলিক। সাধারণ জনগণ, পাবলিক, ইনি নিজেকে আইন সমর্থিত মনে করে। দুটো যারা বাদ দিচ্ছে, 79তে বলছে ইনি নিজেকে আইন সমর্থিত মনে করে বা নিজেকে আইনের ক্ষমতা বলে নিজের মনে করে যে আসলেই আমার সামনে যে খুনটা সংগঠিত হয়েছিল এইটা আমি উক্ত ব্যক্তি ছুরি হাতে করে দাঁড়া রয়েছে। উদাহরণস্বরূপ, একজন লোক রক্তাক্ত অবস্থায় মারা পড়ে রয়েছে, পাশে একজন লোক দণ্ডায়মান আছে, তার হাতে খুন আছে। তাহলে আমি যদি দেখতে পারি যে একটা লোক মারা পড়ে রয়েছে, রক্তাক্ত অবস্থায় আরেকজন ছুরি হাতে দাঁড়া রয়েছে, তাহলে আমি তো পাবলিক রিজল, আমি তো অটোমেটিক জানি যে আমি এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারি, তখন ওকে গ্রেপ্তার করে ফেলাবো। ওই ব্যক্তি যে ছুরি হাতে দাঁড়া রয়েছে ওর কাছে কোনো কথা জিজ্ঞেস করার সুযোগ নাই, গ্রেপ্তার করলাম। এটা আমি আইন বলে নিজেকে আইন সমর্থিত মনে করলাম, আসলে আমি গ্রেপ্তার করার জন্য ক্ষমতাবান। যেমন ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নম্বর আইনের 59 ধারায় জনসাধারণ গ্রেপ্তার করতে পারে। তাহলে এই ক্ষমতা বলেও গ্রেপ্তার করছে, করে যখন পুলিশের কাছে নেছে, পুলিশ জিজ্ঞেস করে বলছে যে ব্যক্তি মার্ডার হয়েছে উক্ত ব্যক্তি আমাকে আক্রমণ করছিল, ওই আক্রমণ প্রতিহত না করলে আমি মারা যেতাম, তাই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে আমি ওকে শেষ করে দিয়েছি, এই আমার অপরাধ। তখন এই আইনি দেখলে আসলে সে অপরাধ করে নাই, বাঁচার তাগিদে। তো যে ব্যক্তি ওকে গ্রেপ্তার করলো, পুলিশের কাছে নিয়ে গেলাম, আমি যে গ্রেপ্তার করে পাবলিককে নিয়ে গেলাম পুলিশের কাছে, তাহলে আমার কোনো অপরাধ হবে না, আমি নিজেকে আইন সমর্থিত মনে করছিলাম, এতটুকুই। এরপরে কি, এরপরে আছে 76 পরে ধারাবাহিক পড়া 77 বিচার সম্পর্কিত কার্য পরিচালনা করে বিচারকের কার্য। বিচারক যে সমস্ত কার্য পরিচালনা করে, যে রায় দেয়, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, ইনি আইনের বলে দেয়, আইনের ঊর্ধ্বে কেউ নাই। ইনি যে আইন সমর্থিত, আইনে যা আছে সেই কার্যক্রম করলে এই বিচারকের অপরাধ হবে না। এখন আসলো কখন কখন বিচারকের অপরাধ হয়, কখন বিচারকের অপরাধ হয় না, কখন বিচারকের নামে মামলা করা যায়, মামলা করার পদ্ধতি বাকি প্রশ্ন আসতে পারে না। বিচারক যদি আইন সমর্থিত, আইনি যে অপরাধের শাস্তি আছে সেই শাস্তিতে যদি সেই রায় দেয় তাহলে বিচারকের কোনো অপরাধ হবে না। এই 77 ধারায় বলছে বিচারক যদি আইনি যেটা আছে সেই মাফিক যদি উনি রায় দেয় তার অপরাধ হবে না, এবং এই বিচারক যদি আইনের পরিপন্থী কোনো রায় দেয়, আইনের ঊর্ধ্বে কেউ না, তাহলে তার শাস্তি হবে। কত শাস্তি হবে? 219 শাস্তি হবে। কারণ তিনি আইন 219 দ্বারা যখন পড়াবো তখন বলবো। এরকম আমি আপাতত আপনাদের সাথে প্রশ্নর আলোচনা কম করব, এমসিকিউ কিছু বলবো। আর প্রশ্নর আলোচনা 3 মাস আগের থেকে ব্যাপক প্রশ্ন পড়ব, কারণ আমার পড়ানো হয়ে গেলে আপনাদের কাছে বলতে আমার সহজ হবে। এবং যারা ইউটিউব দেখবে তাদেরও বলবে আপনি ইউটিউব দেখে আসেন, গ্রুপে ব্যাখ্যা করা আছে, তাহলে সবার জন্য সহজ হবে। আমি এখন প্রশ্ন কম বলি, ইনশাল্লাহ আমরা একটু আগাই। তারপরে আছে 78 দ্বারা আদালতের রায় বা আদেশ অনুসরণ সম্পর্কিত কার্য। আদালতের রায় যদি কেউ বাস্তবায়ন করে তার কোনো অপরাধ হবে না। আদালতের রায় বাস্তবায়ন করছিল জল্লাদ শাহজাহান, ফাঁসিতে কাস্টডিতে ঝুলাইয়া দিল। এখন এই জল্লাদের কোনো অপরাধ নাই, কারণ আদালতের রায় তিনি বাস্তবায়ন করতেছে। জল্লাদের কোনো অপরাধ হবে না, শাহজাহানের কোনো অপরাধ হবে না।
বিচারক যদি কোনো লোকের মৃত্যুদণ্ড দেয় ৭৭ ধারায় বা যাবজ্জীবন কারাদণ্ড দেয়, তাহলে ওই যে আসামির সাজা দিল বিচারক, ওই তাদের আত্মীয় স্বজন ওই বিচারকের নামে মামলা করতে পারবে না, কারণ উনি আইন বলে কাজ করছে। আর জল্লাদ যে ফাঁসি দিয়েছে তারও কিছু করা যাবে না, তিনি আইন বলে করেছে। আর 89 ধারায় কি বলছে? 89 ধারায় বলছে আইন নিজেকে আইন সমর্থিত বা ভুল ধারণা বশতে যে কাজ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করছে, আসলে দেখা গেছে যাকে করছে সে কোনো অপরাধ করে নাই। এতে যে ব্যক্তি গ্রেপ্তার করবে বা ধরে নেবে নিজেকে আইন সমর্থিত মনে করবে, তার কোনো অপরাধ নাই। খেয়াল করবেন, দণ্ডবিধি আইনে যে সমস্ত উদাহরণ আছে, উদাহরণ পড়বেন, সহজ হয়ে যাবে। উদাহরণ কিন্তু পড়বেন, আমি উদাহরণ তুলে কথা বলি, যদি হুবহু উদাহরণ পড়িনে তাহলে বুঝবেন না। আর মনোনিবেশন করবেন, সহজ করে দেবো, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে 80 ধারা, এখন আলোচনা করব 80 ধারা, আইন অনুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে। 80 ধারা আছে আইন অনুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে কোনো অপরাধ হবে না। আইন অনুগভাবে কোনো কার্য করলে দুর্ঘটনা হবে না। এই সূচিগুলো মুখস্থ করবেন। 76 থেকে 106 ধারা পর্যন্ত সশস্ত্র নিরস্ত্র এটিএসআই একটা ধারা বাদ দেবেন না, একটা ধারা কেউ বাদ দেবেন না। 76 থেকে 106 প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আউট হয়ে গেলে আজকে এখান থেকে প্রশ্ন আসবে, আপনি যত বড় পুস্তক সহক আর পুস্তক ছাড়াও। সশস্ত্র নিরস্ত্র তো আছে, এটিএসআই এদের পুস্তক সহ প্রশ্ন কিন্তু আসবেই ইনশাল্লাহ, ভুল নাই। তাহলে আইন অনুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে কোনো অপরাধ নাই। আইন অনুগ কার্যকীরা কেমন, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। আপনি আইন অনুগ আপনার দৈনন্দিন কাজ কাঠ কাটা, আপনার দৈনন্দিন কাজ মাটি কাটা, আপনার দৈনন্দিন কাজ ধরেন ওই মাটি কাটাই দূরে দেয়, মাটি কাটা বা গাছ কাটা, এরকম কাজ আমি করি, নিয়মিত করি, কিন্তু আমি যথাযথ মনোযোগ এবং সতর্কতা বজায় রেখে এই কাজগুলো করি। আমার সামনে পিছনে কোনো লোক থাকে না, আমার সামনে পিছনে কোনো লোক নাই, তা দেখে আমি কুড়াল দিয়ে গাছ কাটতে আসি, অথবা গাছের মাথায় উঠে আমি দা দিয়ে গাছ কাটি। এই গাছ কাটার সময় যদি এই কুড়াল ছুটে চলে যায়, এই কাজটা করার সময় দেখছি আশেপাশে কোনো লোক নাই, এই গাছ পরেও যদি কোনো লোক মারা যায়, এই কুড়াল ছুটে যাওয়া যদি কোনো লোকের ক্ষতিগ্রস্ত হয়, সে যদি মারাও যায়, তাহলে যে ব্যক্তি এই আইনানুগভাবে এই কাজ করতেছিল যথাযথ যত্ন সহকারে এবং সতর্কতা সহকারে, তার কুড়াল নিয়ে যখন তিনি গাছ কাটতেছিল, কুড়ালটা শক্ত ছিল, দাও দিয়ে যেন তিনি গাছে উঠে ডাল কাটতেছিলেন, ডালটা গাছের নিচে কোনো লোক ছিল না, গাছের নিচেই কোনো লোক ছিল না, যথাযথ সতর্কতা। এমসিকিউ, এই আইন অনুগ কার্য সম্পাদন করার সময় তিনি যথাযথ সতর্কতা অবলম্বন করেছিলেন, যথাযথ সতর্কতা অবলম্বন করেন। তিনি কী ধরনের সতর্কতা অবলম্বন করেছিলেন? যথাযথ সতর্কতা অবলম্বন করেছিলেন, এবং এই কাজের প্রতি উনি যথেষ্ট যত্ন সহকারে কাজটা করতেছিলেন। এই কুড়ালটাও যে শক্ত ছিল, ডাঁটিগুলো মজবুত ছিল, তিনি এগুলো দেখেছিলেন। তাহলে কাজের ওনার যত্ন ছিল, সতর্কতাও ছিল, এবং কাজটা তিনি আইনানুগভাবে করতেছিলেন। করার ফলে দেখা গেলো ওই কুড়াল বা দা ছুটে যা কোনো লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো লোক মারা যেতে পারে, গুরুতর আহত হতে পারে, তাহলে আইন বলে এই লোকের কোনো অপরাধ হবে না। ওই লোক যদি মারা যায়, কুড়াল দিয়ে কাজ কাটার সময় যদি কোনো লোক মারা যায়, যথাযথ সতর্কতা এবং যত্ন সহকারে করার ফলে, তাহলে 302 ধারা এর নামে মামলা দায়ের করা যাবে না। এবং এই কুড়ালের আঘাতে যে তিনি গুরুতর আঘাত হন, 326-এ তার নামে গুরুতর আঘাতের মামলা করা যাবে না। কারণ কি, কখন মামলা করা যাবে না? যখন উক্ত ব্যক্তির কর্ম যথাযথ যত্ন সহকারে এবং সতর্কতার সাথে এই কাজটা উনি করতেছিলেন। এতটুকুই। আইন অনুগ প্রণালী অনুসারে, আইন অনুগ মাধ্যমে উনি যথাযথ সতর্কতা এবং যত্ন সহকারে এই কাজটা করলে, এই কাঠুরি বা যে গাছ কাটতেছিল তার দ্বারা যদি কোনো ক্ষতি হয়, কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে ওই কাঠুরের বা যে কাজ করতেছিল কুড়াল দিয়ে, দা দিয়ে যে গাছ কাটতেছিল বা গাছ টাইম দিয়ে মাটিতে ফেলাইতেছে, এরপরে মাটি দৌড়ে এসে একটা লোক মারা গেছে, বা পোলাপান দৌড়ায় না খেলার সময়, একটা পোলাপান বা বড় মানুষ দৌড় মারছে যে আমি রাস্তা পার হতে পারবো না, কিন্তু ওই লোক দেখতেছিল যখন গাছটা টানতেছিল এর মাঝে কোনো লোক ছিল না, কিন্তু দ্রুত গতিতে আসে ওই গাছের নিচে চাপা পড়ছে। এই ক্ষেত্রে ওই গাছ যে টানি ফেলাচ্ছিল, কুড়াল দিয়ে যে গাছ কাটতেছিল, কুড়াল ছুটে যা গাছে উক্ত ব্যক্তির গায়ে লাগছে, দা ছুটে যা উক্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কোনো অপরাধ হবে না। যিনি এই
ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন, যে যথাযথ সতর্কতা এবং যত্ন সহকারে আইনানুগভাবে কাজটা সম্পাদন করার কারণে উক্ত ব্যক্তির কোনো অপরাধ হবে না। এই শিরোনাম তৌহিদ স্যার খুব মুখস্থ করবেন। আইনানুগ কার্য সম্পাদন করে দুর্ঘটনা ঘটলে কোনো অপরাধ হবে না। আইনানুগ কার্য সম্পাদন করে দুর্ঘটনা ঘটলে কোনো অপরাধ হবে না। এটা 80 দ্বারা এটার উদাহরণ পড়বা, দেখবা খুব মনে থাকবেন এবং ভালো লাগবেন। আমি যতই চিল্লালাম 3-4টি উদাহরণ বললাম, কিন্তু অনেক উদাহরণ এটা আছে, সহজে আসবে। এরপরে আছে 81 দ্বারা। এরপরে আছে 81 দ্বারা কি বলছে? সম্ভাব্য ক্ষতিকারক কার্য। সম্ভাব্য ক্ষতিকারক কার্য অপরাধমূলক অভিপ্রায় ব্যতি রেখে অন্যবিধি ক্ষতি নিবারণ কল্পে সম্পাদিত কার্য। কথা 3টে, ব্যাখ্যা অনেকখানি। এ কিন্তু বাংলা লেখা, কথা অল্প, কিন্তু এর ব্যাখ্যা ব্যাপক থেকে ব্যাপকতর। আমরা বেশি করব না, যতটুকু আমাদের দরকার অতটুকু। সম্ভাব্য ক্ষতিকারক কার্য, তাহলে আমি যে কাজটা করতেছি, আমি যে কাজটা, উদাহরণ পরে বলে 81 দ্বারাই বলছে সম্ভাব্য ক্ষতিকারক কার্য। আমি যে কাজটা করব সে কাজটা ক্ষতিকর, আমি জানি সম্ভাব্য আছে এই কাজটা ক্ষতি হবে। আমি প্রথম কাজে আমি জানি আমি যে কাজটা করতেছি এই কাজটা ক্ষতিকর কাজ। অপরাধমূলক অভিপ্রায় ব্যতি রেখে, এই যে অপরাধ করতেছি এই অপরাধ আমি আসলে করার উদ্দেশ্য ছিল না, এইটা ব্যতি রেখে, অপরাধমূলক উদ্দেশ্য ব্যতি রেখে আমি অপরাধ করতেছি, আমি ক্ষতি করতেছি, এবং সম্ভাব্য অপরাধমূলক ক্ষতি ব্যতি রেখে আমি এই ক্ষতি করব না, এই ব্যতি রেখে আমি একটা ক্ষতি করব না, আমি বড় ধরনের ক্ষতি করব না, তাহা ব্যতি রেখে ক্ষতি নিবারণ করবে সম্পাদিত কার্য। ক্ষতি নিবারণ অন্য বিধি, মানে অন্য ক্ষতি নিবারণ করে, অন্য ক্ষতি না করে তার নিবারণ করবে সম্পাদিত করছি। তাহলে আমি কি করছি? ক্ষতি করব। প্রথম শর্ত আমি ক্ষতি করে ফেলাইছি। প্রথম শর্ত ক্ষতিকর কার্য, আমি যে কাজটা করতেছি এটা ক্ষতিকর কার্য এবং অপরাধমূলক অভিপ্রায় ব্যতি রেখে, সংজ্ঞাগুলো মনে রাখবেন। অপরাধমূলক অভিপ্রায় ব্যতি রেখে, এটা আমি অপরাধ করতেছি এটা ব্যতি রাখছি, একটা অপরাধ, এই তো ফোন ভিডিও অনে রাখো, আমি একটা অপরাধ করতেছি আরেকটা অপরাধ ছাড়িয়ে আসছি। আমি যে প্রথমে কি করছি? ক্ষতি করব, আমি তহিদের ক্ষতি করবো, এটা আমি জানি শুনে, তহিদ স্যারের ক্ষতি করব জানি শুনে, কিন্তু এইখানে জয়, তারপরে যে জয় আছে, তারপরে কাদের উস্তাদ আছে, তারপরে যে আরো 2টে লোকের নাম আছে, হজরত উস্তাদ আছে, এই 3টে লোকরে আমি বাঁচাবো, আমি 3টে লোকরে আমি বাঁচাবো, কিন্তু তহিদ স্যারের ক্ষতি করব, এইটা আমি জানি শুনে। তাহলে প্রথম হলো তহিদ স্যারের ক্ষতি করতেছি এই 3টে লোকরে বাঁচানোর জন্য, ঠিক আছে? তাহলে অপরাধমূলক অভিপ্রায় ব্যতি রাখছি আমি অন্যবিধি ক্ষতি নিবারণ কল্পে, এই বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য এই তহিদরে আমি ক্ষতি করতেছি। উদাহরণ দিলে বুঝে যাবেন। উদাহরণ হলো কীরকম? সম্ভাব্য ক্ষতিকারক কাজ এর সহজ উদাহরণ আমি বলি। সহজ উদাহরণ হলো একজন বাস ড্রাইভার যখন গাড়ি রাস্তা দিয়ে চালানোর সময় তিনি ব্রেক ফেল করলে দেখলে যে অথবা সামনের পাটা বাচ্চা আছে, এই বাচ্চা বা বড় মানুষ আছে, একজন লোক আছে, এই লোকটা যদি আমি মারিয়ে দিয়ে আইল্যান্ডের পার উঠে দেই তাহলে গাড়িটা দাঁড়া পড়বে। এই গাড়ির মধ্যে যে 52 জন যাত্রী আছে সবাই নিরাপদ থাকবে। তাহলে রাস্তার পার আইল্যান্ডের উপরে যে লোকটা আছে তারা আমি মারি দিলাম। তাহলে আমার কাজটা কি? সম্ভাব্য ক্ষতিকারক কাজ। আমার প্রথম কাজটা ছিল কি? আমি কিন্তু ক্ষতি করে ফেলালাম, সম্ভাব্য ক্ষতিকর কাজ। আমি জানি যে আইল্যান্ডের পার উঠলেই ওই বাচ্চা বা একটা বৃদ্ধ লোক বা একটা লোক আছে দ্বারা আমি সে লোকটা মারা যাবে, আমি জানলাম, আমি বাসের ড্রাইভার, আমি আইল্যান্ডের পার উঠে দিলাম, দিয়ে ওই লোকটা মারলাম। কারণ কি? অপরাধমূলক অভিপ্রায় ব্যতি রেখে আমি এটা বড় অপরাধ করার অভিপ্রায়, অপরাধ করবো না, না করলে কি হয়? এই আমার পিছনে যে বাসের যাত্রী আছে 52 জন, এর 10 জন মারা যাবে। আমি যদি খাদে দেই, আমি যদি এর সামনের ট্রাকের সাথে মারি দেই, আমরা 15-20 জন ক্ষতিগ্রস্ত হব, মারা যাব। আমি তা করব না। আমি বড় ধরনের অপরাধমূলক অভিপ্রায় ব্যতি রেখে কিন্তু অন্য বিধি ক্ষতি নিবারণ করবে, আমি বড় ধরনের ক্ষতি নিবারণ করার হাত থেকে আমি আইল্যান্ডের পার উঠে দিলাম, পাশে গাছের সাথে মিশাই দিলাম যাতে কম লোকের ক্ষতি হয়। আমি ট্রাক মুখোমুখি করলাম না, আমি বাস মুখোমুখি করলাম না, তাহলে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে, অনেক লোকের প্রাণহানি হবে। তাহলে সম্ভাব্য ক্ষতিকারক কাজ, এই কাজটা ক্ষতিকর, এইটা অন্যায় আমি জানি, কিন্তু অপরাধমূলক অভিপ্রায় ব্যতি রেখে আমি অপরাধ করা আসলে আমার ইচ্ছা ছিল না, কিন্তু এই ছোট ক্ষতি না করলেও আমি এই বৃহত্তম লোককে বাঁচাতে পারি না। এই বড় ধরনের যাত্রীকে বাঁচানোর স্বার্থে
আমি ছোট ক্ষতি করছি, এই অপরাধও আমার কোনো অপরাধ হবে না। উদাহরণস্বরূপ, যখন আমাদের দেশে বস্তিতে আগুন লাগে বা টিনের ঘরে আগুন লাগছে, টিনের ঘরে যখন আগুন লাগছে বা সোনের ঘরে আগুন লাগছে, একের পর এক ঘর পুড়ে যাচ্ছে, একের পর এক ঘর পুড়ে যাচ্ছে। এখন আমি দেখলাম আমার ঘর পড়ছে পুরুক, সাথে আরে আমার কাকার ঘর পুড়ে যাচ্ছে, কিন্তু প্রতিবেশী আরও 4-5 জনের ঘর একই সাথে লাগানো। ছোট ছোট গ্রামের ঘর বা যাদের জায়গা সংকলন, তারা এটার ঘর পরে আরেকটা ঘর লাগায়। এখন এটার ঘর পড়ছে, আরেকটা ঘর পুড়তেছে, আমি পাশে যে 3 নম্বর ঘর, ভালো ঘর, ওই ঘরটারে ভাঙে দেবো, ওই ঘরটা আমি ভেঙে দেবো। তাহলে ঘরটা ভাঙা আমার ক্ষতিকর কাজ না? আমি যে ঘরটা ভেঙে দিলাম, এই ঘরটা ভাঙা আমার অপরাধ। কিন্তু আমি কি কারণে ভাঙলাম? এই ঘর যদি না ভাঙি, 3 নম্বর ঘরের পরে 4 নম্বর 5ম নম্বর ঘর আছে, এই ঘরগুলো পূর্তি থাকবে একের পর এক। তাহলে আমি ক্ষতিকর একটা কাজ করলাম, অপরাধ করলাম, কিন্তু অপরাধমূলক অভিপ্রায় বেঁধে রাখছিলাম যেন বড় ধরনের কোনো অপরাধ না হয়। তাই ছোটোখাটো একটা ভালো ঘর ভাঙিয়ে ফেলেছি। আগুন যে পর্যন্ত পারে, 2খান ঘর পুরাচ্ছে পুরাক, 3 নম্বর ঘর আমি ভাঙছি, 4র্থ, 5ম, 6ষ্ঠ ঘর যেন আর আগুন না লাগে, এই ক্ষেত্রে আমার কোনো অপরাধ হবে না। তাহলে এখানে কি শিরোনাম কি? সম্ভাব্য ক্ষতিকারক কাজ অপরাধমূলক অভিপ্রায় বেঁধে রেখে অন্য বিধি ক্ষতি নিবারণ করবে সম্প্রেত কার্য অপরাধ হবে না। আপনারা পড়বেন 81 বড় ধরনের ক্ষতির হাত থেকে ছোট ধরনের ক্ষতি করলে কোনো অপরাধ হবে না। বড় ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য ছোট ক্ষতি করা কোনো অপরাধ নয়। বড় অপরাধ, বড় ধরনের অপরাধের সংগঠনের হাত থেকে বাঁচানোর জন্য ছোটোখাটো অপরাধ করা কোনো অপরাধ নয়। তাই এই অপরাধ হবে অপরাধমূলক অভিপ্রায় বেঁধে রেখে ছোট ক্ষতি করলাম, কিন্তু বড় ক্ষতি যাতে না হয় সেই সমস্ত কাজ করলে অপরাধ হবে না। এরপর 82 ধারা, 81 শেষ, 82 ধারা, 9 বছরের কম বয়সের শিশুর কোনো কাজ অপরাধ নয়। 9 বছরের শিশুর কৃত কর্ম কোনো অপরাধ নয়। 9 বছরের শিশু, যদি 9 বছরের কম, আমার আপনার ঘরে বাচ্চার সন্তান আছে, দেখবেন আপনিও গায়ে হাত তোলেন, আপনার স্ত্রীও হাত তোলে, বা আমাদের দুলাভাইও গায়ে হাত তোলে। মনে রাখবেন, ওই শিশু যত বড়ই অপরাধ করুক, ওর কোনো অপরাধী না। কিন্তু আমাদের দেশে আমরা শিশুর গায়ে হাত তুলি, এটা চরম অন্যায়। বিশ্বের উন্নত রাষ্ট্রে আমেরিকা, নিউজিল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নে সন্তানের গায়ে হাত তোলে না, কারণ ওর অপরাধী না, ওর অপরাধ না। তাহলে 9 বছরের কম বয়সের শিশুর কোনো কর্মই অপরাধ না। 9 বছরের কম বয়সের শিশুর কর্ম অপরাধ না। 82 ধারা সরাসরি পড়বেন, এখান থেকে প্রশ্ন কীরকম আসবে তাও বলবো, আগে আলোচনা করে নেই। 93 ধারা, 9 বছরের অধিক বয়স্ক এবং 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধ শক্তি সম্পূর্ণ। তাহলে এইটা খেয়াল করবেন, এটা দামি ধারা, সবগুলোই দামি এখানে। 83 ধারা, 9 বছরের অধিক, 12 বছরের কম, অপরিণত বয়স্ক বা বিবেক বোধ শক্তি সম্পন্ন শিশুর কোনো কর্মই অপরাধ না। তাহলে 12 বছরের শিশু, যে তিনি যদি কোনো অপরাধ করে, 9 বছরের অধিক, 12 বছরের কম, এই শিশুর কোনো অপরাধ যদি অপরিণত বিবেক, মানে সে যে কাজটা করে সেই কাজের পরিধি সে বোঝে না। ধরেন তেলের ভিতর পানি ছাড়িয়ে দিল, এর কোনো অপরাধ ধরা যাবে না, কারণ ও বুঝতেছে না, দূরেই তরল দেশে ছাড়ে। এরপরে আরও এরকম শিশুর অপরাধ সে করতে পারে, যে একটা খাবার রুটি খেলো, ওর সাথে আবার ভাত নিয়ে একসাথে বসে গেছে, দুটি একসাথে খাচ্ছে, এটা তার কোনো অপরাধ না। এবং তরল দেখা গেল যে কোনো ধাতব পদার্থ সে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু ওর কাজের পরিধি, এই বিষাক্ত কেমিক্যালের যে কার্যকারিতা, এইটা ওর জানা নাই, কিন্তু মুখ খুলে, বোতল খুলে বা পেট্রোল দাঁড়িয়ে দিয়েছে, ওর মনে চাইছে দেশে, কিন্তু এর কাজের পরিধি ওর জানা নাই। এই কারণেও যদি কোনো ঘরে আগুন ধরে যায়, পুড়ে যায়, এতে তার কোনো অপরাধ নাই। সে নিজের ঘর, তার বাপের ঘর বা আত্মীয় স্বজনের ঘর সম্পর্কে তার ধারণা নাই। তাহলে এই শিশু কি করছে? 9 বছরের অধিক, 12 বছরের কম, এই শিশু এই কাজটা করে ফেলাইছে, যে কেমিক্যাল দ্বারা বা অন্য কোনো ধাতব পদার্থ দ্বারা কোনো অন্যায় করে ফেলাইছে, কিন্তু এই শিশুর কোনো অপরাধ হবে না। শিশুর অপরাধ কখন হবে? এই 83 ধারা একবার শিশুর অপরাধ আছে, একবার শিশুর অপরাধ নাই। 83 ধারা 2 পার্ট নেবেন। এই 83 ধারা শিশু যখন তার নিজের বোধশক্তি দিয়ে, তার যে বুদ্ধিমত্তা দিয়ে, তার কোনো অপরাধ করার কোনো উদ্দেশ্য নেই, এটা কাজ করছে, খেলতেছে, হয়ে গেছে,
চলমান প্রক্রিয়া, এতে কোনো শিশুর অপরাধ নাই। কিন্তু শিশুর অপরাধ কখন হবে? 9 বছরের অধিক, 12 বছরের কম। এই শিশু যদি মায়ের গহনা নেয়, বাপের পকেটে টাকা নেয়, টাকা নিয়ে 500 টাকার নোট নিয়ে গেল, নেওয়ার পরে দোকান থেকে কোনো খাবার নিল, ওই খাবার খাওয়ার পরে বাকি টাকা দোকান থেকে নিয়ে এসে মায়ের পকেটে বা বাপের কাছে ফেরত দিল বা বাপের গন্তব্যে রেখে দিল, তাহলে এই শিশু পূর্ণ বোঝার ক্ষমতা রাখে, এই শিশুর অপরাধ হিসাবে গণ্য হবে। এবং এই শিশু, এই 9 বছরের অধিক 12 বছরের কম শিশু যদি মায়ের গহনা চুরি করে, মায়ের গহনা নেওয়ার পরে স্বর্ণকারের কাছে বিক্রি করার পরে ওই স্বর্ণের টাকা দিয়ে যদি সে মোবাইল কেনে বা বই খাতা কেনে, তাহলে তার অপরাধ হবে। তাহলে এই শিশু এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে না। শিশু তার কাজের পরিধি অপরিণত বোধ শক্তি সম্পূর্ণ নয়। তাহলে বুঝতে হবে শিশু অপরিণত না এবং বোধ শক্তি সম্পূর্ণ না। শিশু পূর্ণাঙ্গ বোঝে, সে কাজের পরিধি বোঝে। তাহলে উদাহরণটা কি? 83, এটা হলো মায়ের গহনা নেবেন, মায়ের গহনা নিয়ে তিনি সে দোকানে বিক্রি করতে স্বর্ণকারের কাছে। স্বর্ণকার কি? এই স্বর্ণ কেনার দায়ে 411 দণ্ডবিধি আইনের অপরাধ। যখন প্রশ্ন বলবো ব্যাপক বলবো, এখন প্রশ্ন করলে আপনারা গাইড পড়তে চলে যাবেন, না বুঝে পড়তে থাকেন, র্যাঙ্ক আজ অথবা আগামীকাল হবেই। আর বারবার এরকম ক্লাসে বসে পড়া লাগবে না, আপনিও বক্তব্য দিতে পারবেন, আপনিও পড়াতে পারবেন। আর যদি না বুঝে পড়েন, সারা জীবন এই প্রশ্ন নিয়ে দৌড়াদৌড়ি করেন, তাহলে কাজ হবে না। আমি বলি, আপনি খালি শোনেন, ভালো লাগবেন। তাহলে এই শিশু যে চুরি করলো, তাহলে তার অপরাধ হবে। এবং মায়ের গহনা চুরি করার কারণে, এবং যে স্বর্ণকার চুরি রাখলো, চুরাই মাল অপরাধে তিনি দণ্ডিত হবেন। তাহলে এই শিশুগুলোকে 9 বছরের অধিক 12 বছরের কম, এলো বোধ শক্তি সম্পূর্ণ, কাজের পরিধি বোঝে। আর যদি বোধ শক্তি সম্পূর্ণ না হয়, কাজের পরিধি না বোঝে, তাহলে শিশুর কোনো অপরাধ হবে না। এই যে বলছে 83 ধারায়, তাহলে 83 ধারায় শিরোনাম কি বলবেন? 9 বছরের অধিক 12 বছরের কম অপরিণত বিবেক সম্পৃক্ত ব্যক্তি শিশুর কোনো কাজ অপরাধ নয়। আর বিবেক সম্পন্ন শিশু যদি কোনো অপরাধ করে প্রশ্ন ধরন বুঝে, তখন আমি বলবো প্রশ্ন আলোচনা করার সময়। এখন আসবে 82, খেয়াল করেন, 82 আর 83 মধ্যে কিন্তু 9 বছরের শিশু একটা চুরি করলো, তার অপরাধ কি আইনের আলোতে ব্যাখ্যা করেন। তখন কিন্তু মনে করবেন 9 বছর কিন্তু 9 বছরের অধিক লেখা, 9 বছরের অধিক মানে 9 বছর একদিন হতে হবে। 9 বছর যখন হবে তখন 82 ফেলাবেন, 9 বছর যখন একদিন হবে তখন 83 দিনিয়ে যাবেন। বোধ শক্তি সম্পূর্ণ এবং তার কাজের পরিধি বোঝে। এই জন্ম তারিখের হিসাব কিতাব আছে, কিন্তু ক্যালেন্ডার হিসাব কিতাব এক দিন কম বেশি, জন্ম তারিখের বিয়োগটাও শিখে নেবেন, খুব সহজ আছে। না পারলে বলে দেবেন ইনশাল্লাহ। এগুলো কিন্তু সেন্সিটিভ বিষয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস কাটিয়ে গেলে আমরা ক্লাসে পুনরায় যোগদান করব। আমি লিঙ্ক আবার পাঠাবো, তখন যোগদান করবেন, কারণ টাইম কাছা গেছে, কাটি যেতে পারে। নিরাশ হওয়ার কিছু নাই, আমরা আবার ক্লাসে যোগদান করবেন ইনশাল্লাহ। এরপর আছে 84 ধারা। 84 ধারা কি? 84 হচ্ছে অপ্রকৃতস্থ ব্যক্তির কার্য। অপ্রকৃতস্থ ব্যক্তি মানে কি? পাগল, বোধ শক্তি সম্পূর্ণ না, তিনি বোঝে না, ভালো মন্দ বোঝে না, অপ্রকৃতস্থ। ধরবেন পাগল ব্যক্তি, স্বাভাবিক সমাজে আমাদের পাগল আছে, পাগল ব্যক্তি। অপ্রকৃত ব্যক্তি মানে পাগল, অপ্রকৃতস্থ ব্যক্তি মানে পাগল ব্যক্তি, যিনি কাজের পরিধি বোঝে না। এই পাগল ব্যক্তি যে কোনো কাজ করতে পারে, এ যে বুঝে শুনে করে না। ও ঢেল দেওয়া, ও কোনো কিছু চেঙা দেওয়া, কোনো কিছু নিক্ষেপ করা, বা কোনো কিছুতে ধাক্কা মারা, ও কিন্তু এই রাস্তা পারে চলে যাচ্ছে, যেমন যে সিগন্যাল দেওয়া, ও সিগন্যাল মারল না, চলে গেল। এই পাগলের কোনো কাজ, অপ্রকৃতস্থ ব্যক্তির কোনো কাজ অপরাধ না। 84 ধারা মনে রাখবেন, এতটুকুই পড়া। 84 ধারা অপ্রকৃতস্থ ব্যক্তি, পাগল ব্যক্তি, অপ্রকৃতস্থ ব্যক্তির কোনো কার্য অপরাধ না। পাগল ব্যক্তি, উদ্দাম ব্যক্তি, বা যিনি সমাজে ভালো মন্দ বিচার করতে পারে না, তাই বলে বুবা কিন্তু আবার পাগল না। বুবা বধির কিন্তু পাগল না, মনে রাখবেন, বধির পাগল না। তাহলে অপ্রকৃত ব্যক্তি, পাগল ব্যক্তি, যিনি এই সম্পর্কে বোধ শক্তি কম, ভালো মন্দ বোঝে না, এই ব্যক্তির কোনো কার্যই অপরাধ না। এখানে তো কোনো কিছু করা তার অপরাধ না। 85 খেয়াল করবেন, সুন্দর দ্বারা অনিচ্ছাকৃত প্রমত্তার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কার্য অপরাধ না। অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কোনো কাজ অপরাধ না।
অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি দ্বারা অপ্রেত পাগল ব্যক্তির যে কার্যক্রম, এই পাগল ব্যক্তি যে কাজই করুক 84 দ্বারায় তার কোনো অপরাধ হবে না, তার কোনো অপরাধ হবে না। প্রশ্ন আসতে পারে কোন কোন ব্যক্তির কার্য অপরাধ নয়, কোন কোন ব্যক্তির কার্য অপরাধ নয়, বা অপরাধ করার পরেও অপরাধ। আরেকটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, অপরাধ করার পরেও শাস্তির আওতায় আনা যায় না, আইনের আলোতে ব্যাখ্যা করুন। এই কথাগুলি এখানেই, অপরাধ করলেও অপরাধ হয় না, প্রশ্নটা এখানে উত্তর। আইনের আলোতে এই অপরাধ করলেও তাদের শাস্তি দেওয়া যায় না, আইনের আলোতে ব্যাখ্যা করেন, এটাও আসবে। এছাড়া এই দণ্ডবিধি আইন পড়ার সময় আইনের উদ্দেশ্য কী এবং প্রমাণের পদ্ধতি, প্রমাণের দায়ভার, এগুলো বিষয় সম্পর্কে আলোচনা করব। অনেক প্রশ্নই আছে, কয়েকটা করলেই সহজ হয়ে যাবে। তারপরে 85 বলছে অনিচ্ছাকৃত প্রমত্তার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ অনিচ্ছাকৃত, খেয়াল করবা, উদাহরণ দেব, আমি বইয়ের ভাষা বলবো না। অনিচ্ছাকৃত মানে আমার ইচ্ছা নাই। 39 দ্বারা বলছিলাম স্বেচ্ছাকৃতভাবে, 39 দ্বারা খেয়াল আছে, সংজ্ঞা পড়ার সময় বলছিলাম স্বেচ্ছাকৃতভাবে। আর এইটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে। স্বেচ্ছাকৃত তুমি যাই করবা তোমার অপরাধ, আপনি যাই করবেন আপনার অপরাধ, স্বেচ্ছাকৃতভাবে করা। আর অনিচ্ছাকৃত মানে আমার ইচ্ছা ছিল না, তাহলে অপরাধের থেকে বাঁচা যায়। অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ। এটা যেমন কেমন উদাহরণ, শিরোনাম মুখস্থ করবা একেবারে, মানে ইঞ্চি, মানে অক্ষর বাই অক্ষর মুখস্থ করবা দোস্ত, মনে রেখো। তাহলে অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজটা কীরকম? আমার ইচ্ছা নাই, আমি নেশা করি নে, আমার নেশা করার কোনো ইচ্ছা নাই, পরিকল্পনায় নাই, কিন্তু আমরা 5 বন্ধু তহিদ, লোকপান, জয়, রিজাউল, এই 4 বন্ধু একসাথে ঘুরতেছি, এখানে 3 জন নেশা করে, আমি করি নে। এই 3 বন্ধু করে দ্বারা রিজাউল এটা কাজ করে ফেলাই, বোতলের ভিতরে পানি, এই যে মামের ভিতরে পানি সাদা পানির সাথে মিশাই দিয়েছো, আমি এই পানি খাওয়া ফেলাইছি। পানি খাওয়ানোর পরে তোমরা এর ভিতরে মিশাইছিলে মানে নিশাজাত দ্রব্য। এই নিশাজাত দ্রব্য যখন আমি খাওয়া ফেলাইছি তখন তো আমি টালমাটাল হয়ে গেছি, আমি কি বলি আর কি করে আমি বুঝতে পারি নাই। এখন আমি এই মাতাল অবস্থায় আমি যে কাজই করি আমার কোনো অপরাধ হবে না, কারণ এই মাতলাম করছি, এই মাতাল দ্রব্য সেবন করছি, আমি ইচ্ছা করে করি নাই। আমার বন্ধুরা, আমার এই ক্লাসের কলিগরা আমাকে এই মাতাল্লামু করার জন্য একটা লিকুইড খাওয়াইছে বা একটা নিশাজাত দ্রব্য খাওয়াইছে, তাহলে আমি কি অনিচ্ছাকৃত এই নিশাজাত দ্রব্য পান করলাম না? আমার কিন্তু ইচ্ছা ছিল না, আমার জানাও ছিল না। মানুষ কয় না অজানা সাপের বিষ খাওয়া ফেলান যায়, সাপের বিষ খালি সে মারা যাবে, কিন্তু আমি ধরো এমন একটা জিনিস খেলাম নিশাজাত দ্রব্য, বন্ধু মহলে এরকম হয়, অনিচ্ছাকৃতভাবে আমি নেশাটা পান করে ফেলাইছি। এখন এই নেশায় পড়ে আমি যে কোনো কাজ করব আমার কোনো অপরাধ হবে না। বর্তমান আমাদের দেশে দেখবেন যে কিছু কিছু আছে, যে কাগজের পার কেমিক্যাল দেয়, দেওয়ার পরে কোনো মহিলা হোক পুরুষ হোক যার কাছে টাকা পয়সা থাকে তার মুখের কাছে নিয়ে এটা ছাড়ি দেয়, ছাড়িয়ে দিলে ওই মহিলা বা ওই পুরুষ তাৎক্ষণিকভাবে সেন্সলেস হয়ে যায়, ওই ব্যক্তির কথায় তিনি কার্যক্রম পরিচালিত হয়। এখন এই সোনা দানা টাকা পয়সা দিয়ে দিল, আমি ব্যাংকের থেকে টাকা উঠেছিলাম, এই তহিদ স্যারের টাকা নিয়ে আসতেছিলাম, কিন্তু আমি টাকা অন্য লোকের দেবো না, এটা আমার প্রতিজ্ঞা ছিল, কিন্তু ওই নিশাজাত দ্রব্য আমার মুখের সামনে ঘুরাইছে, ঘোরানোর ফলে আমি কি করছি, অনিচ্ছাকৃতভাবে আমি প্রমত্ততার মানে পাগল অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত হয়ে পড়ছি। এখন এই টাকা চাইছে আমি দিয়ে দিছি, অথবা টাকার ব্যাগ ছাড়িয়ে চলে আইছি, এই টাকার জন্য তো আমার কোনো অপরাধ হবে না। এবং আমি যদি স্বেচ্ছায় মদ পান করি, অনিচ্ছাকৃত মদ পান করি, আমার ইচ্ছা ছিল না, জোর করে করায়, নেশা করায়, পরিষ্কার হলো এই 85 দ্বারায় জোর করে বা আমার ইচ্ছার বিরুদ্ধে যদি আমি নেশাগ্রস্ত হই এবং আমি যদি পাগলামো করি, এই পাগলামো করার পরে ক্ষতিগ্রস্ত যদি কোনো কাজে ক্ষতি করি তাহলে কোনো অপরাধ হবে না। তাহলে অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কোনো কার্যই অপরাধ নয়। এখানে আমি খুন খারাপি করলেও অপরাধ নয়, আমি কোনো নারীর গায়ে ডেল পাটকেল মারলেও অপরাধ নয়, কোনো ইট পাটকেলে নিক্ষেপ করলেও অপরাধ নয়, রাস্তায় ট্রাক থামালেও অপরাধ নয়, রাস্তার পর দাঁড়া পেলাম, কারণ আমি তো মেন্টাল হয়ে গেছি, আমার নেশা করাইছে আমার বন্ধু বান্ধব, আমি জানি না ওই কাজটা করলে ওরাই পানির ভিতরে নিশাজাত বা বিস্কুটের মধ্যে নিশাজাত দ্রব্য মিশায় রাখছিল, আমি মেন্টাল হয়ে গেছি বা পাগল, এটা এই সেবনটা করছি অনিচ্ছাকৃত, এই খাবারটা খাইছি আমি আমার ইচ্ছা করে খাই নাই, যার কারণে আমার কোনো অপরাধ হয় না।
এই পড়াগুলো কিন্তু ধারাবাহিকভাবে লেখা, ব্রিটিশ লেখছে সুন্দর করে, ধারাবাহিকভাবে মুখস্থ করলেই সহজ। এরপরে 86 ধারায়, 86 ধারায় কি বলছে, এইটা পর্বে সহজ করে দেয়, বইটি যেরকমভাবে আছে শিরোনাম ও বাদ। 86 বলছে, 85 বলছে অনিচ্ছাকৃত, 86 হলো ইচ্ছাকৃত। 86 কি হবে, ইচ্ছাকৃতভাবে যে আমি মদ পান করি, ইচ্ছাকৃতভাবে আমি যে মদ পান করি, মাতলামো করি, তাহলে এই 85 ধারায় যে আমি সুযোগ পাইছিলাম, সেই সুযোগ আমার আর থাকবে না, এই সুযোগ আর থাকবে না। সহজ করে পড়ি, অত পেঁচাবো না আবার। তাহলে 86 কি বলছে, যদি আমি স্বেচ্ছায় মদ পান করি, স্বেচ্ছায় মদ পান করে আমি যদি মাতলামো করি, অথবা অনিচ্ছাকৃতভাবেই আমি যদি নেশাগ্রস্ত হয়ে যাই, কিন্তু নেশাগ্রস্ত হওয়ার পরে আমি বুদ্ধিমান থাকাকালে যেরকম তৈদির ক্ষতি করতাম, আমি নেশাগ্রস্ত হওয়ার কারণেও তৈদির ক্ষতি করি। তৈদির ফসল আমি কাটিয়ে ফেলাচ্ছি নেশাগ্রস্ত হওয়ার পরে। পাশে আমার ভাইয়ের ফসল আছে, সে ফসল কাটিনে, পাশে আমার ফসল আসে, সে ফসলের মধ্যে আমি কাটাকাটি করতেছি না, নষ্ট করতেছি না। তার মানে কি, আমি সুস্থ থাকলেই আমার ভাইয়ের ফসল এবং আমার ফসলের ক্ষতি করতাম না, এবং আমি এই যে স্বেচ্ছায় নেশাগ্রস্ত করে আমি আমার ভাই এবং আমার সম্পত্তি নষ্ট না করে তহিচ্ছারের ফসল নষ্ট করি। তার মানে আমি ওই 85 ধারায় যে নেশাগ্রস্ত কারণে, যে মাতলামো করার কারণে যে ছাড় পাইছিলাম, 86 ধারায় এই ছাড় পাওয়ার সুযোগ নাই। আমার অপরাধের দায় আমাকেই বহন করতে হবে, আমার অপরাধের দায় আমাকেই বহন করতে হবে। তবে আমি যদি স্বেচ্ছায় মদ পান করার পরেও এমন মাতলামো করি যে আগে আমার ঘরে আগুন দিছি, তারপরে প্রতিবেশীর ঘরে দিতে যাচ্ছি, আমার ফসল নষ্ট করছি, প্রতিবেশীর ফসলও নষ্ট করতেছি, কি করতেছি আমি আর বুঝে শুনে করতেছি না, আমি মাতলামো, মাতাল তো মাতালি, কাকে মা বলি, কাকে আব্বা বলি, কাকে চাচি বলি, বউকে মা বলি ফেলতে পারতেছি, আমার বউরে বলছি, আমার চাচিকেও মা বলছি। এতে দেখা গেল কি আমার কোনো অপরাধ হচ্ছে না, কারণ আমি টালমাটালি হয়ে গেছি। তালি বলছে স্বেচ্ছায় মদ পান করার পরে যদি মাতলামো করে কোনো অপরাধ করে ফেলে, এবং এই অপরাধ যদি তিনি কাজে সুস্থ থাকার ফলে যে অপরাধ করতেন এবং মাতলামো করার সময় তিনি সেই একই অপরাধ করতেছেন বুদ্ধিমান লোকের মতো, তাহলে তিনি 85 ধারার কোনো সুযোগ পাবে না, তাহলে স্বেচ্ছাকৃতভাবে মদ খাওয়ার পরে মাতলামো করলে তিনি তার অপরাধ মাপ পাবে না। সাধারণত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অপরাধেও তিনি অপরাধী হয়ে যাবেন, আমরা তাকে মাদক দ্রব্য অপরাধেও গ্রেপ্তার করতে পারবো। অতএব 85 ধারা হলো অনিচ্ছাকৃত মদ পান করলে এভাবে পড়বেন, আর 86 বলবেন স্বেচ্ছাকৃতভাবে মদ পান করলে তিনি এই সুযোগ পাবেন না। তিনি কখন সুযোগ পাবেন, তিনি যখন কাজের পরিধি, অপরাধ করার পরিধি তিনি মাতলামো করার মতো ভালো মন্দ বুঝতেছে না, তার সম্পত্তি, তার মার সম্পত্তি, তার চাচার সম্পত্তি, এগুলো বোঝে না, লাগাতার অপরাধ করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে, সেই ক্ষেত্রে তিনি মাপ পাতে পারেন। কিন্তু তিনি যদি কাজের পরিধি বুঝে কাজ করেন, ভালো মন্দ বুঝে মাতলামো করেন, তাহলে তিনি তার 85 ধারার সুযোগ তিনি পাবেন না। 87 ধারা মৃত্যু বা গুরুতর, দামি ধারা, মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্য অভিপ্রায় বেঁধে রেখে মৃত্যু বা গুরুতর আঘাত। 86 বলছে কি, মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর সম্ভাবনা আছে, এরকম কিছু জানার পরেও, মৃত্যু বা গুরুতর আঘাত ঘটার সম্ভাবনা আছে এরকম জানার পরেও সম্মতি সহকারে যদি কোনো অশ্বী খেলা, সরোয়া দন্তের শয়ের শিশি অশ্বী, এই অশ্বী খেলা দিয়ে উদাহরণ দেওয়া আছে। আমি আর লোকপান স্যার অশ্বী খেলায় মাইতে গেলাম, এই খেলাটায় মৃত্যু বা গুরুতর জখম হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তহিদ স্যার আর আমার বয়স সেম, আমাদের বয়স 40, আমরা এই অশ্বী খেলায় মাতলাম, এটা মৃত্যু বা গুরুতর জখম হওয়ার সম্ভাবনা আছে। অশ্বী খেলাটা কেমন, অশ্বী খেলাটা আপনারা দেখবেন তরবারি হাতে করা, একজন আরেকজনকে খোঁচা দেয়। অশ্বী খেলা আছে তরবারি হাতে নিয়ে একজন আরেকজনকে খোঁচা করে, টাচ করলে পয়েন্ট পায়। দেখা গেলো আমি টাচ করতে গেলাম তহিদ স্যারকে, তহিদ স্যার দ্রুত কমে আসে গেল, তহিদ স্যারের গলায় ঢুকে গুরুতর আঘাত বা ক্ষতিগ্রস্ত হলেন, এর জন্য আমার কোনো অপরাধ হবে না। এবং তহিদ স্যার যখন তরবারির ওই অশ্বী দিয়ে আমাকে আঘাত করলো, আমার গলার এমন অংশ বা শরীরের এমন অংশ ক্ষতিগ্রস্ত হলো, আমি মারা গেলাম, এক্ষেত্রে তহিদ স্যারের অপরাধ হবে না, কারণ আমাদের বয়স 42-45। এই অশ্বী খেলায় সম্মতি সহকারে যখন অশ্বী খেলবেন,
এই খেলার সময় যে খেলায় মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে, যে খেলায় মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে, উক্ত ব্যক্তি যদি সম্মতি দেয়, তার বয়স যদি 18 বছরের নিম্ন হয়, 18 বছরের নিম্ন হলে অপরাধ হবে। 18 বছরের নিম্নে যদি অশি খেলায় মেতে যান সম্মতি সহকারে, তাহলে আপনার অপরাধ হবে। যদি যার সাথে অশি খেলবেন তার বয়স যদি 18 বছরের নিচে হয়, তাহলে অপরাধ হবে। 18 বছরের উপরে হলেই তার কোনো অপরাধ হবে না। তাহলে কোন সময় অপরাধ হবে? প্রশ্ন, কোন সময় অপরাধ হবে, কোন সময় অপরাধ হবে না? অশি খেলার সময় যদি 18 বছরের নিচে হয়, সম্মতি সহকারে যদি আপনি অশি খেলেন, তাহলে আপনার অপরাধ হবে। আর যদি 18 বছরের অধিক হয়, সম্মতি সহকারে যদি অশি খেলেন, তাহলে আপনার অপরাধ হবে না। অশি হচ্ছে একটা মারাত্মক খেলা, সরোয়াদন্তে স্বরেশি অশি। এই অশিটা হচ্ছে খেলতে গেলে মানুষ গুরুতর আঘাত প্রাপ্ত হয় বা মৃত্যু ঘটতে পারে, গুরুতর আঘাত প্রাপ্ত হতে পারে, মৃত্যু ঘটতে পারে। এই 18 বছরের ঊর্ধ্বের লোকজন যদি সম্মতি সহকারে খেলে, তাহলে অপরাধ নাই। MCQ, কখন অপরাধ হবে? যদি অশি খেলার সময় যদি গুরুতর আঘাত হয় বা ক্ষতিগ্রস্ত হয়, কখন অপরাধ হবে? 18 বছরের কম বয়স্ক হলে, 18 বছরের বেশি বয়স্ক হলে, বয়সের কোনো তারতম্য নাই, উপরে সবগুলোই, তখন লিখবেন 18 বছরের কম হলে সম্মতি দিলেও অপরাধ হবে। আর যদি 18 বছরের অধিক হয়, তাহলে সম্মতি দিক আর না দিক, সেজন খেলতেছে, এই খেলার কাজে ক্ষতিগ্রস্ত হলে অপরাধ হবে না। আসসালামু আলাইকুম।